দেখছিলাম। জি স্যার। স্যারই বলেছে সবাই একবারে পাঠাইছে। জীবন আল্লাহ বুঝেছে থেকে বুঝছো না? জি স্যার। যে প্রতিদিন ফিজিক্স আর কেমিস্ট্রি তুমি যেটা আগে শুরু করতেছো কেমিস্ট্রি শুরু করতে হবে ফিজিক্স। তোমার যেটা মন চায় স্যার ফিজিক্স কেমিস্ট্রি মহাকর্ষ শুরু করবে কেমিস্ট্রি শুরু করে নাকি শুরু করলে দুই তো সবাই করতে হবে। কালকে কতটুকু পড়াইছিলাম তোমাদের? কালকে এই যে স্যার এই মূল সংখ্যা স্টয়কিওমেট্রি গুলো তো পাইছিলাম। জি স্যার খাতা বিটে মনে আছে খাতায় হলো শোয়াইছে বৃষ্টিতে বিটে গেছিলাম বিটে গেছে। ওইটা তো ফিজিক্স যে খাতা আছে না যেটাকে ফিজিক্সটা লিখছিলাম কেমিস্ট্রি মনে আছে কেমিস্ট্রি পর্যন্ত নোট যে আমি যেটা দিচ্ছি জি সেটা দেখে সুন্দর করে নোট করতে হবে, ঠিক আছে? জি স্যার। বুঝায় পড়াশোনা করা শিখো। জি স্যার। স্যার তবে স্যার লেকচার 1 আর 2টা চিহ্নিত করে দিলে একটু ভালো আর কি। যে আচ্ছা আমি বলে দিব না এই পর্যন্ত পড়বাই করে। জি স্যার। কোন পেজ পর্যন্ত লেকচার 1 কোন পেজ পর্যন্ত লেকচার 2? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তুল্য সংখ্যা। জি স্যার। হাইড্রোজেন ক্লোরাইড যদি ভাঙো তাহলে কি পাবো? হাইড্রোজেন আয়ন প্লাস ক্লোরাইড আয়ন। জি স্যার। দেখো তো এনে কয়টা ইলেকট্রন চেঞ্জ হয়েছে, এনে কয়টা ইলেকট্রন চেঞ্জ হয়েছে? স্যার এলো স্যার একটা করে চেঞ্জ হয়েছে। একটা করে না, টোটালটাতে একটা চেঞ্জ হয়েছে। ও একটা ইলেকট্রন ছাড়ছে আর ও যেটা ছাড়ছে এটাই ও আবার খাইছে। একটা ইলেকট্রনে চেঞ্জ হয়েছে, ঠিক আছে? আবার H2SO4 এটা যদি তুমি ভাঙলে কি পাবো? 2H প্লাস প্লাস SO4 2 দেখো তো। জি স্যার। একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন ছাড়ে, দুইটা হাইড্রোজেন কয়টা ইলেকট্রন ছাড়ছে? স্যার দুইটা ইলেকট্রন আবার কি করছে? খাইছে। তাহলে ইলেকট্রনের পরিবর্তন এখানে কয়টা হয়েছে? স্যার দুইটা একটা দুইটা। এরপর ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড এটা যদি তুমি ভাঙলে কি পাবো? সোডিয়াম প্লাস OH মাইনাস, ঠিক না? সোডিয়াম একটা ইলেকট্রন ছাড়ছে, একটা ইলেকট্রন গ্রহণ করছে। এখন আমি কি পড়াইতে চাইছি? আমি পড়াইতে তুল্য সংখ্যা হচ্ছে কোনো বিক্রিয়ার পরিবর্তিত ইলেকট্রন সংখ্যা। তুল্য সংখ্যা কি? পরিবর্তিত ইলেকট্রন সংখ্যা। সোজা কথা কি? পরিবর্তিত ইলেকট্রন সংখ্যা। তুল্য সংখ্যা কি? পরিবর্তিত ইলেকট্রন সংখ্যা। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? ইলেকট্রন কয়টা পরিবর্তন হয়েছে? একটা। তুল্য সংখ্যা কত? 1। সালফিউরিক অ্যাসিডের ইলেকট্রন কয়টা পরিবর্তন হয়েছে? 2। তুল্য সংখ্যা কত? 2। জি স্যার। একটু অ্যাডজাস্ট করে মানে আজকে সিয়াম আসবে না। সিয়াম স্যার আসবে না। স্যার আমার কল দিছেন। না, আমার মাত্র বলে দিয়েছে নিরন্তর বলিস কালকেই পড়াবো। পরীক্ষা একদিনে 2টা পড়ানো ঠিক হবে না স্যার। কালকেই পড়ে নিল। কালকে আমি ঘুমাই গেছিলাম, পরে স্যার এসে ঘুমাই গেছিলাম। না স্যার বাসাতেই ঘুমাই গেছি। আমি বলতে স্যার আইসা অনেকক্ষণ দাঁড়ায় আছে। আমি বলছি যে ওর মনে হয় ঘুমাই গেছে, পরীক্ষা দিয়ে এসে। আমি বলছি স্যার আমি যে বাংলা পরীক্ষা সরে গেছিলাম। কেমন হয়েছে পরীক্ষা? ভালো হয়েছে স্যার। শিওর? জি স্যার ভালো হয়েছে। আচ্ছা, আমি মনের ভিতরে কোনো কথা রাখবো না। যদি আমি একটা কথা বলি, তুমি 1.5 ঘন্টা জায়গায় 1 ঘন্টা একটু কম বেশি হবে। তুমি যদি মনে হয় যে স্যার আমার তো মন চাইছে স্যার একটু পড়তে, আমার একটু বলবা, আমার কাছে বলবা, নিয়ে মন খারাপ করে থাকবা না, বুঝছো? তুমি মনে করো যে হ্যালো আসসালামু আলাইকুম ভাই,
জি আন্টি জি আন্টি জি বলেন হুম জি জি আন্টি জি বলবো না জি আন্টি আচ্ছা আন্টি আচ্ছা আচ্ছা জি আন্টি জি 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 বুঝছি জি জি আচ্ছা 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 আন্টি কে দেখো তো স্যার কেনা মিমির মা দেখো তাহলে প্রিয়ান্ত তুল্য সংখ্যা জিনিসটা কি কি পড়ান দিয়ে বাসার মধ্যে হুম তুল্য সংখ্যা জিনিসটা কি জি স্যার তুল্য সংখ্যা হচ্ছে পরিবর্তিত ইলেকট্রন ইলেকট্রন সংখ্যা জি স্যার বুঝছো তাহলে এখন আসো অ্যাসিডের তুল্য সংখ্যা কি কিভাবে বের করবো অ্যাসিডের অ্যাসিডের তুল্য সংখ্যা তুল্য সংখ্যা সহজ কথাই আমি কি বারবার কি তুমি বিক্রিয়া ভাঙ্গা ভাঙ্গা করবা জি স্যার টাইম লাগবে না অ্যাসিডের তুল্য সংখ্যার ক্ষেত্রে মনে রাখবা হাইড্রোজেন সংখ্যায় তুল্য সংখ্যা কি হাইড্রোজেন সংখ্যা তুল্য সংখ্যা হাইড্রোজেন সংখ্যা যত তুল্য সংখ্যা তত হাইড্রোজেন সংখ্যায় কি তুল্য সংখ্যা তুল্য সংখ্যা তাহলে বলো তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত হাইড্রোজেন কয়টা স্যার এই একটা তুল্য সংখ্যা H2SO4 এর তুল্য সংখ্যা কত জি স্যার এই H2 এর মধ্যে তুল্য সংখ্যা হচ্ছে স্যার দুইটা না একটা হাইড্রোজেন কয়টা হাইড্রোজেন দুইটা জি স্যার H3PO4 এর তুল্য সংখ্যা কত স্যার তিনটা তিনটা বুঝছো জি স্যার এটার মধ্যে একটা ব্যতিক্রম আছে জি স্যার এটা মার্ক করে রাখবা জি স্যার সবার ক্ষেত্রে হাইড্রোজেন সংখ্যা যত তুল্য সংখ্যা তত জি স্যার এটার ক্ষেত্রেও 3 কিন্তু অক্সিজেন কয়টা চারটা অক্সিজেন যত কমবে তুল্য সংখ্যা তত কমে যাবে এখন অক্সিজেন কয়টা কমাইলাম স্যার অক্সিজেন একটা কমাইছে একটা কমেছে জি তাহলে স্যার তুল্য সংখ্যা 3 থেকে কত হয়ে যাবে জি স্যার দুই। দুইটা অক্সিজেন আরো একটা কমাইছে তুল্য সংখ্যা 2 এর থেকে কত হয়ে যাবে একটা জি স্যার এইটা এটা ছাড়া সবার ক্ষেত্রেই হাইড্রোজেন সংখ্যা তত তুল্য সংখ্যা তত সরি 3 স্যার এনো স্যার ইলেকট্রন দুইটা কিবা দুইটা কিভাবে পরিবর্তিত হলো দেখো এটা হচ্ছে তোমার এখানে অক্সিজেন কয়টা চারটা জি স্যার চারটা অক্সিজেনকে তোমার মানে চারটা অক্সিজেন থাকলে এই যৌগটা স্থিতিশীল থাকে জি স্যার স্থিতিশীল থাকে একটা অক্সিজেন কমে গেছে না এই যৌগটা কিছুটা অস্থিতিশীল হয়ে গেছে অস্থিতিশীল হয়ে যাওয়ার কারণে তোমার একটা হাইড্রোজেন মূলও আমি বলি নর্মালি তুল্য সংখ্যা হচ্ছে যতটা হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করতে পারে ততটাই জি স্যার কিন্তু এখানে তিনটাই করতে পারছে কিন্তু এখানে তিনটা করতে পারবে না এখানে দুইটা করতে পারবে জি কেন করতে পারবে কারণ স্থিতিশীলতা বজায় রাখার জন্য এখানে যেহেতু অক্সিজেন কমে গেছে এই জন্য চারটা অক্সিজেন থাকলে তিনটা হাইড্রোজেন ত্যাগ করতে পারবে তিনটা থাকলে দুইটা করতে পারবে কারণ স্থিতিশীলতা বজায় রাখার জন্য একটা হাইড্রোজেন অক্সিজেন যে কমে গেছে ওই অক্সিজেনের জায়গাটা অভাবটা কে পূরণ করবে একটা হাইড্রোজেন পূরণ করবে বুঝছো জি স্যার এটা এই তিনটা মনে রাখতে হবে মুখস্থ রাখতে হবে যে H3PO4 এর তুল্য সংখ্যা 3 H3PO3 এর তুল্য সংখ্যা 2 H3PO2 এর তুল্য সংখ্যা 1 এই তিনটা মনে রাখতে হবে আর বাকি সবার ক্ষেত্রে কি আবার স্যার বাকি সবার ক্ষেত্রে হাইড্রোজেন সংখ্যা যত তুল্য সংখ্যা কি তত তত কিন্তু ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে এটার নাম কি ফসফরিক অ্যাসিড ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে অক্সিজেন 4টা থাকলে তুল্য সংখ্যা 3 অক্সিজেন 3টা থাকলে 2 অক্সিজেন 2টা থাকলে 1 ওইটা মুখস্থ হ্যাঁ এটা মুখস্থ জি, স্যার। এটা এমসিকিউ তো আসবে আর বাকি সবার ক্ষেত্রে হাইড্রোজেন সংখ্যা যত তুল্য সংখ্যা তত ক্লিয়ার জি স্যার তাহলে অ্যাসিডের তুল্য সংখ্যা ধরতে তো অসুবিধা হবে না না স্যার ক্ষারের তুল্য সংখ্যা OH সংখ্যা যত তুল্য সংখ্যা তত OH সংখ্যা যত তুল্য সংখ্যা কি তত
তত। তাহলে খেয়াল করো জি স্যার। এনে ওএইচ কিন্তু ওএইচ কয়টা স্যার একটা। তুল্য সংখ্যা একটা। MgOH2 ওএইচ কয়টা স্যার দুইটা। তুল্য সংখ্যা দুইটা। ক্লিয়ার। ধাতুর ক্ষেত্রে জারণ সংখ্যায় তুল্য সংখ্যা, জারণ সংখ্যায় কি তুল্য সংখ্যা। বলো ম্যাগনেসিয়াম কয়টা ইলেকট্রন, ম্যাগনেসিয়ামের জারণ মান কত? ম্যাগনেসিয়ামের জারণ মান 2। তাহলে তুল্য সংখ্যা কত? 2। সোডিয়ামের স্যার সোডিয়ামের 1। তুল্য সংখ্যা 1। জি স্যার। বুঝছো? সহজ না? সহজ স্যার। এই তুল্য সংখ্যা নিয়ে তো ঝামেলা নেই। না স্যার। গ্যাঞ্জাম হইব না স্যার। না তো গ্যাঞ্জাম নেই না। আচ্ছা এবার আসো। আচ্ছা তুল্য বর, তুল্য বর জিনিসটা কি? জি স্যার তুল্য বর। আণবিক বরকে তুল্য সংখ্যা দ্বারা ভাগ করলে তুল্য বর পাওয়া যায়। আণবিক ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা ইকুয়াল কি তুল্য বর। জি স্যার। তাহলে বলো সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত? বলো। স্যার সালফিউরিকের আণবিক ভর হচ্ছে স্যার 98। জি স্যার। সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? তুল্য সংখ্যা হচ্ছে স্যার সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা স্যার সবটা তুল্য সংখ্যা নাকি শুধু সবটারই? আমি বলি এটা অ্যাসিড না? জি স্যার। অ্যাসিডের ক্ষেত্রে কি হাইড্রোজেন জলটা তুল্য সংখ্যা কত? জি স্যার 2 স্যার 2। তাহলে তুল্য বরের সূত্র কি? তুল্য বরের সূত্র হচ্ছে স্যার আণবিক ভর বাই তুল্য সংখ্যা মানে কত 49। 49। জি স্যার। ঠিক আছে পারবা? জি স্যার। তাহলে বলো সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য বর কত? স্যার সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য বর হচ্ছে স্যার 1। না তুল্য তুল্য সংখ্যা সংখ্যা 1। হ্যাঁ। আর স্যার পুরাটার বর হইছে কত? বর হচ্ছে 23 যোগ হইছে বর কত? 23 যোগ 40। তাহলে তুল্য সংখ্যা কত? 1 দ্বারা ভাগ দিলে 40। তুল্য বর এবং আণবিক ভর একই। জি ক্লিয়ার? জি পারবা? জি স্যার। দ্রবণের ঘনমাত্রা প্রকাশের পদ্ধতি। জি স্যার। আরে কি লিখতেছ? ঘনমাত্রা প্রকাশের পদ্ধতি হচ্ছে 5টা। কয়টা? জি স্যার। কয়টা পদ্ধতি আছে? স্যার 5টা। মোলারিটি, নরমালিটি, শতকরা পদ্ধতি, ppm, ppb, ppt। আসো মোলারিটি থেকে শুরু করি। মোলারিটি কি বলো? স্যার মোলারিটি হচ্ছে স্যার মোলারিটি সূত্র কি? S ইকুয়াল স্যার N/V। তাহলে দেখো সূত্র থেকে সংজ্ঞা বের করার নিয়ম, নিচের থেকে সবসময় 1 ধরবা। জি স্যার। উপরেটারে কত ধরবা? যত নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে তাকে মোলারিটি বলে। জি স্যার। লিখতে হবে না স্যার। নাকি ওখান থেকে তুলে নিতে পারবা? স্যার মোলারিটি স্যার সমস্যা নেই স্যার, সংজ্ঞাটা একটু ওইখানে আছে। আচ্ছা স্যার। তুমি বললে আমি লিখবো না? তাহলে মোলারিটির সংজ্ঞা কি? নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে তাকে কি বলে? মোলারিটি বলে। ক্লিয়ার? মোলারিটির একক কি? মোল পার লিটার বা মোলারিটি। জি স্যার। মাত্রা কি? মাত্রা লাগবে না। আচ্ছা বুঝছো? পোলারিটি কি স্যার? পোলারিটি তো পোল সৃষ্টি হয়। তো মোলারিটি। আর এটা হচ্ছে স্যার মোল সৃষ্টি হয়। হ্যাঁ। এখন দেখো সংজ্ঞাটা লিখে দেবেন।
আচ্ছা, একটু সুবিধা হয়ে যায়, ওই যে প্রেস লাগতেছে। নির্দিষ্ট তাপমাত্রায় জি স্যার। 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে তাকে মোলারিটি বলে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো স্যার মোলারিটি দুই জায়গায়, যেমন এনে একটা মোলারিটি বরাবর স্যার, এনো মোলারিটি। এটা মোলারিটি না স্যার, চশমাটা দিয়ে ভালো করে দেখো। স্যার কি স্যার পোলারিটি? লেখা বোঝা যাইতেছে না। ও মোলারিটি। হ্যাঁ, ও এটা এমন কোনো স্টুডেন্ট নাই প্রথমবার পড়ার সময় পেশ লাগায়নি। জি স্যার, আমার সত্যি এটা স্যার, আমি প্রথম দেখছি। আমার সার্জন প্রথম বোর্ডে লেখছে, আমি পড়তেছিলাম মোলারিটি, আমি দূর থেকে বুঝছি স্যার ভুল লেখছে বলে। জি স্যার, আমার এমনি লাগতেছে মোলারিটি একটা, মোলারিটি আর স্যার লেখিতে বলতেছি যে আমি স্যার মনে করতে মানে পোলারিটি লিখলি না স্যার, মোলারিটি লিখেছি। না না না, আমি ঠিকই লিখছি। তাহলে এটা বুঝছো? জি স্যার। আচ্ছা, এখন দেখো 1 লিটার দ্রবণে যত মোল না, জি স্যার, যদি 1 মোল দ্রবীভূত থাকে, কয় মোল? 1 মোল। 1 মোল দ্রবীভূত থাকে, 1 মোল দ্রবীভূত থাকে, তাহলে ঘনমাত্রা কত হবে? স্যার স্যার কি বলছেন? মোলারিটি কি? জি স্যার। 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত, তাহলে নিচেরটা অলরেডি কত? 1 না? 1 মোল। জি স্যার। আর যদি মোলের মানও 1 হয়, তাহলে ঘনমাত্রা কত হবে? স্যার ঘনমাত্রা স্যার 1 একই হবে। জি স্যার। তাহলে মোল সংখ্যা n = 1 হলে ঘনমাত্রা কত হবে? স্যার 1। ঘনমাত্রা 1। জি স্যার। ঠিক না? এই ঘনমাত্রাটাকে বলে মোলার ঘনমাত্রা। জি স্যার। নাম কি? স্যার মোলার ঘনমাত্রা। মোলার দ্রবণ। দ্রবণটার নাম কি হয়ে যায়? মোলার দ্রবণ। যদি 0.5 মোল দ্রবীভূত থাকে, ঘনমাত্রা হয়ে যায় 0.5 মোলারিটি, তখন ওই দ্রবণটাকে বলে সেমি মোলার দ্রবণ। সেমি মোলার দ্রবণ। যদি 0.1 মোল দ্রবীভূত থাকে, তখন এই দ্রবণটাকে বলে ডেসিমোলার দ্রবণ। যদি 0.01 মোল দ্রবীভূত থাকে, তাহলে এই দ্রবণটাকে বলে সেন্টিমোলার দ্রবণ। সেন্টিমোলার দ্রবণ। ক্লিয়ার? তাহলে তোমাকে ধরো আমি বললাম মোলার দ্রবণ কাকে বলে, সংজ্ঞা দাও তো। মোলারিটি না, মোলার দ্রবণ। স্যার মোলার দ্রবণ। স্যার মোলার দ্রবণ নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে জি স্যার 1 মোল দ্রবীভূত থাকলে তাকে মোলার দ্রবণ। জি স্যার, তাহলে সেমি মোলার দ্রবণ। স্যার নির্দিষ্ট তাপমাত্রায় 0.5 মোল দ্রবণে যদি 1 লিটার দ্রবণে 1 লিটার দ্রবণে যদি 0.5 মোল দ্রবীভূত, হ্যাঁ, তাহলে ডেসিমোলার। স্যার 1 লিটার দ্রবণে যদি 0.1 মোল দ্রবীভূত থাকে, তাহলে তাকে ডেসিমোলার দ্রবণ। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ক্লিয়ার হলি না? তাহলে মোলারিটি নিয়ে তো প্যাচ নাই। না স্যার। আচ্ছা, প্যাচ না থাকলে তো ভালো। মোলারিটি। মোলারিটি। মোলারিটি 1 কেজি দ্রবণের মধ্যে যত মোল দ্রবীভূত থাকে তাকে মোলারিটি বলে। আগেরটা কি ছিল? 1 লিটার দ্রবণে, এখন এটা কত কেজিতে? স্যার 1 কেজি দ্রবণে। তাহলে প্রতি কেজি দ্রবণে দ্রবীভূত মোল সংখ্যাকে মোলারিটি বলে। ক্লিয়ার? প্রতি কেজি দ্রবণে দ্রবীভূত মোল সংখ্যা কি বলে? মোলারিটি বলে। মোলারিটি তাপমাত্রার উপর নির্ভর করে না। তাপমাত্রার উপর নির্ভর করে না। মোলারিটি করে। জি স্যার। মোলারিটি করে, কিন্তু মোলারিটি করে না। কেন? ব্যাখ্যা করো। ক নম্বরে আসবে? ক নম্বরে কি আসবে? স্যার আসবে। হ্যাঁ, মোলারিটি
তাপমাত্রার উপর নির্ভর করলেও মোলালিটি কেন করে না? তাপমাত্রার উপর নির্ভর করলেও মোলালিটি তাপমাত্রার উপর নির্ভর করে না। মোলালিটি তাপমাত্রার উপর নির্ভর করে না কেন? ব্যাখ্যা করো। দেখো, মোলারিটির ক্ষেত্রে প্রথমে মোলারিটির সংজ্ঞা দিবা। কি দিবা? সংজ্ঞা দিবা। ঠিক আছে? সংজ্ঞা সূত্রটা দাও। এজ ইকুয়াল কি n/v না? এখানে কি আছে? মোলারিটিতে কি আছে? আয়তন আছে না? জি স্যার। আয়তন আছে না? আয়তন কার সমানুপাতিক? তাপমাত্রা সমানুপাতিক পরিবেশ রসায়নে পড়ছে। জি স্যার। তাহলে আয়তনের সাথে তাপমাত্রার একটা সম্পর্ক আছে না? জি স্যার। এই কারণে মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল। কিন্তু মোলালিটি প্রথমে মোলালিটির সংজ্ঞা দিবা। জি স্যার। কিন্তু মোলালিটিতে আয়তন নেই। জি স্যার। আয়তন আছে? না স্যার। মোলালিটিতে আয়তন নেই। কি নেই? আয়তন নেই। আয়তন জি স্যার, আয়তন নেই। এই কারণে এটা তাপমাত্রার উপর নির্ভর করে। জি স্যার। তাহলে ব্যাখ্যাটা কি দিবা? বলবা যে স্যার প্রথমে সংজ্ঞা দিব। হ্যাঁ, মোলারিটির সংজ্ঞা দিবা। মোলারিটির সংজ্ঞা দিবা দিয়ে পরে বলবা যে মোলারিটি আয়তনের সাথে সম্পৃক্ত হওয়ায় এটা তাপমাত্রার উপর নির্ভর করে, কিন্তু মোলারিটি আয়তনের সাথে সম্পর্ক নেই, কারণ এটা তাপমাত্রার উপর নির্ভর করে না। স্যার মোলারিটি সম্পর্ক আছে, কিন্তু মোলারিটি সম্পর্ক নাই, আয়তনের সাথে সম্পর্ক নেই। স্যার এই দুইটা সূত্র দেখি স্যার বুঝেছিলেন জিনিসটা। স্যার এই যে স্যার এই দুইটা এটা জি স্যার। দেখো, মোলারিটি সূত্র কি আছে? ইকুয়াল n/v। জি স্যার, n/v। আয়তন আছে না? জি স্যার। আয়তন কার সমানুপাতিক? টি এর সমানুপাতিক। পরিবেশ রসায়নে বলছে কার সূত্র? চার্লসের সূত্র। চার্লসের সূত্র। তাহলে তাপমাত্রা যদি বাড়াও তাহলে মোলারিটি কমে যাবে, তাপমাত্রা যদি কমাও মোলারিটি বেড়ে যাবে। এই কারণে সম্পর্ক আছে, কিন্তু মোলারিটির সাথে তাপমাত্রার আয়তন নাই, আয়তনের সম্পর্ক নাই। আর আয়তনের যদি সম্পর্ক না থাকে তাপমাত্রারও সম্পর্ক নাই। ক্লিয়ার? জি স্যার। একটু পানি নিয়ে শুধু খাওয়া দিয়েছে। থ্যাংক ইউ। মোলারিটি শেষ, মোলারিটি শেষ। এখন কি স্যার মোলারিটির কি কোনো সমীকরণ নেই? মোলারিটিটা ইম্পর্টেন্ট, মোলারিটি ইম্পর্টেন্ট, শুধু সংজ্ঞাটা লাগবে আর খ নাম্বারটা লাগবে। ও জি স্যার। 3 নম্বরে কি পড়াইছি? নরমালিটি। 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 n ইকুয়াল এসি। নরমালিটির সূত্র কি? n ইকুয়াল এসি। নরমালিটিও তাপমাত্রার উপর নির্ভর করে। কেন করে দেখাইতেছি। তাপমাত্রার উপর কারা নির্ভর করে? যাদের সাথে আয়তনের সম্পর্ক আছে, তাই না? জি স্যার। যাদের সাথে আয়তনের সম্পর্ক আছে তারা তাপমাত্রার উপর নির্ভর করে। n ইকুয়াল কি? এসি। s কি? মোলারিটি। জি স্যার। ই কি? স্যার তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা। ই কি? তুল্য সংখ্যা। হচ্ছে তুল্য সংখ্যা। জি স্যার। সংজ্ঞা যদি দিতে চাই, স্যার সংজ্ঞা। জি স্যার। নির্দিষ্ট তাপমাত্রায় কোন দ্রবণের মোলারিটি এবং তুল্য সংখ্যার গুণফলকেই নরমালিটি বলে। নির্দিষ্ট তাপমাত্রায় কোন দ্রবণের মোলার ঘনমাত্রা ও ওই দ্রবণের তুল্য সংখ্যার হ্যালো, আসসালামু আলাইকুম। জি আন্টি, কেমন আছেন? দেখা, আপনারা কি বাসায় আছেন? ও
ওর পরীক্ষা কেমন হয়েছে? কালকে তো পরীক্ষা ছিল। ভালো হয়েছে? সব কিছু লিখতে পারছে? আচ্ছা, তাহলে আমি একটু পরে আসতেছি আপনাদের বাসায় আন্টি। আচ্ছা আন্টি, আচ্ছা, আসসালামু আলাইকুম। দেখুন, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের মোলার ঘনমাত্রা ও ওই দ্রবণের তুল্য সংখ্যার গুণফলকে কি বলবা? নর্মালিটি বলবো। ঠিক আছে? জি স্যার। নর্মালিটি বলবো। জি স্যার। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি কি বলছি? নর্মালিটি তাপমাত্রার উপর নির্ভর করে। আমি তো প্রমাণ দিইনি। তারাই তাপমাত্রার উপর নির্ভর করে যাদের সাথে আয়তনের সম্পর্ক আছে। জি স্যার। এন ইকুয়াল কি? এস ইকুয়াল কি আবার এন বাই জি স্যার বি। দাও তো, আয়তন আছে না? জি স্যার। আছে, নর্মালিটির মধ্যে আয়তন আছে না? এই কারণে এটা তাপমাত্রার উপর নির্ভর। বুঝছো? জি স্যার। শিওর? জি স্যার। স্যার বি তো আছে। হ্যাঁ স্যার বি তো তাপমাত্রার উপর নির্ভর করে। এই জন্যই তো মোলারিটিও তাপমাত্রার উপর, নর্মালিটিও তাপমাত্রার উপর নির্ভর করবে। তাহলে স্যার এটা সম্পর্কিত এর সাথে। হ্যাঁ, এর সাথে মোলারিটির সাথে। আচ্ছা, গেল এটা। এরপর কি আছে স্যার? এরপর আছে স্যার হচ্ছে শতকরা পদ্ধতি। জি স্যার, শতকরা পদ্ধতি। আচ্ছা, শতকরা পদ্ধতি তিনটা: পার্সেন্ট, W/B, পার্সেন্ট, W/W, জি স্যার। পার্সেন্ট, B/B। পার্সেন্ট W/W বলতে বোঝায় দেখো, নিচেরটা হচ্ছে 100, নিচেরটা সবসময় কত ধরবা? 100। জি স্যার। আর উপরেরটা W/B মানে কি? ভাগ বি না, এরকম না? জি স্যার। এটা হচ্ছে সামনে যত থাকবো তত। জি স্যার। ঠিক আছে? তাহলে ধরো সামনে ধরো x আছে। জি স্যার। ধরো 2 আছে, 2। ধরো 2% W/B বলতে কি বোঝায়? আমি কি বলছি? নিচের যেটা থাকবে সেটাকে কি ধরবা? 100। জি স্যার। তাহলে বলতে বোঝায় নির্দিষ্ট তাপমাত্রায় আয়তনের একক কি? স্যার আয়তনের একক হচ্ছে স্যার m3। হ্যাঁ। জি স্যার। আর ক্ষুদ্রতম একক মিলিলিটার। আমি ছোট একটা একক ধরব। তাহলে 100 মিলিলিটার দ্রবণে, এটা কি? এটা হচ্ছে দ্রবণ আর এটা হচ্ছে দ্রব। এটা বলতে কি বোঝায়? 100 মিলিলিটার দ্রবণে 2 গ্রাম দ্রবীভূত আছে। বুঝো নাই মনে? স্যার স্যার এটা একটু স্যার বুঝাই দিচ্ছি। পরে এই দুটো তুমি কই তারপর। জি স্যার। শতকরা প্রথমটা কি? নিচে যেটা থাকবো এটারে 100 ধরব। ও জি স্যার। এবং দ্রবণ কি? স্যার দ্রবণ 100 দ্রবণ। এটা যে যেটা উপরে যেটা থাকবো এটা সামনে যত থাকবো তত দ্রব। স্যার বুঝতেছেন? নিচে যেটা থাকবো, জি স্যার, এটা 100। জি স্যার। উপরে যেটা থাকবো এটা হচ্ছে সামনে যত থাকবো তত। ও সামনে কত আছে? 2 আছে। ও জি স্যার। তাহলে 100 মিলিলিটার দ্রবণে 2 গ্রাম দ্রবীভূত আছে। ও জি স্যার। তাহলে এটা বলো তো 2% W/B বলতে কি বোঝায়? 100 গ্রাম দ্রবণে স্যার 2 কেজি 2 গ্রাম। হ্যাঁ বলো। 2 গ্রাম দ্রবীভূত আছে। এই তো হয়ে গেছে। জি স্যার। বুঝছো? তার মানে কি 100 মিলিলিটার, সরি 100 গ্রাম। জি স্যার। এটা W তো লাগে গ্রাম। দ্রবণে 2 গ্রাম দ্রবীভূত আছে। জি স্যার। দ্রবীভূত আছে। এরপর স্যার এটা হচ্ছে স্যার এই 2 মিলিলিটার না, আমি 5 দিলাম, 5%। ও জি স্যার। স্যার 5 মিলিমিটার দ্রবণে না, নিচে বিনা। জি স্যার। তাহলে 100, প্রথম তো 100। ও জি স্যার। 100 মিলিলিটার স্যার 100 মিলিমিটার দ্রবণে 5 গ্রাম দ্রবীভূত আছে। এটা কি W? না স্যার, বি। বি। তাহলে কি
5 মিলিলিটার দ্রব দ্রবীভূত জি, আছে। জি স্যার। বুঝছো জিনিসটা? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। বুঝলে তো ভালোই। পিপিএম, জি স্যার। পিপিবি, পিপিটি। পিপিএম মানে কি? পার্টস পার মিলিয়ন। জি স্যার। পিপিবি মানে কি? পার্টস পার বিলিয়ন। পিপিটি মানে কি? পার্টস পার ট্রিলিয়ন। জি স্যার। কি পিপিএম বুঝছো? জি স্যার। আচ্ছা, যদি সংজ্ঞা চায় বইতে মাঝে মাঝে স্যার অত দুষ্ট। জি স্যার। মনে রাখবা 1 ppm যে কথা 1 মিলিগ্রাম পার লিটার একই কথা। জি স্যার। 1 ppm যে কথা 1 মিলিগ্রাম পার লিটার একই কথা। একই কথা। তাহলে বলো তো মিলি এটা থেকে কিভাবে সংজ্ঞা দেওয়া যায়? স্যার আমি কি বলছি সূত্র থেকে কিভাবে সংজ্ঞা দেয়? নিচেরটাকে এক ধরবা। জি স্যার। তাহলে নিচে কি আছে? স্যার 1 লিটার। জি স্যার। উপরে কি আছে? মিলিগ্রাম। নিচের সংজ্ঞা দেওয়ার সময় নিচেরটাকে এক ধরবা, উপরেরটাকে যত ধরবা। জি স্যার। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 1 মিলিগ্রাম দ্রব দ্রবীভূত থাকলে তাকে পিপিএম বলে। জি স্যার। সূত্র কি? নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মিলিগ্রাম দ্রব দ্রবীভূত থাকে তাকে কি বলে? জি স্যার। পিপিএম বলে। বুঝছো ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, এখন দেখো ম্যাথে আসো। স্যার এই দুইটা দিবেন না, এক্সপ্লেইন। সংজ্ঞা লাগবে না, রূপান্তর আসবে। 100 মিলিলিটার দ্রবণে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে। মোলার ঘনমাত্রা নির্ণয় করো। মোলার ঘনমাত্রা কত? কি বলছে? 100 মিলিলিটার দ্রবণ। এটা কিসের মান? স্যার এটা হচ্ছে ইয়ার মান, দ্রবণের মান। দ্রবণ তো বুঝলাম, মিলিলিটার কার একক? স্যার স্যার মিলিলিটার স্যার। এটা কি মূল সংখ্যা নাকি আয়তন? স্যার আয়তন স্যার। এটাই বলতে চাচ্ছি। এটা কি তাহলে ভি? জি স্যার। 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড 5 গ্রাম। কোনো কিছু গ্রামে দেওয়া থাকলে এটা স্মল এম। জি স্যার। এম স্যার স্মল। আর তোমার বাসায় ডব্লিউ। জি স্যার। ঠিক আছে? জি স্যার। সোডিয়াম হাইড্রোক্সাইড স্যার আমরা তো স্যার ডব্লিউ দিয়ে বুঝবো নাকি? ইন্টারমিডিয়েটে সবাই স্মল এম দিয়ে প্রকাশ করে, তোমার ইচ্ছা। তবু মোলার ঘনমাত্রা কত? কার মান চাইছে? জি স্যার। স্মলার। মোলার ঘনমাত্রা কি দিয়ে প্রকাশ করি? স্যার ইয়া দিয়ে, এস। এস দিয়ে। এই সূত্র কি? এস এর এন বাই বি। এন এর সূত্র কি? এন ইকুয়াল স্মল এম বাই ক্যাপিটাল এম। মনে আছে? স্মল এম এর মান কত দেওয়া আছে? 5। সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? স্যার সোডিয়াম 40। জি স্যার 40। বির মান কত দেওয়া আছে? 100 মিলিলিটার। লিটারে নিলে কত দ্বারা গুণ দিবা? 10 ইনভার্স দ্বারা গুণ দিবা। এখন দেখো মান বসায় দাও। 5/40 ডিভাইডেড বাই 100 ইন্টু 10 ইনভার্স 3। ক্যালকুলেটার চাই পালাও। জি স্যার। আজকে আমার বয়টা কেমন কেমন? স্যার কার? আমার আগের মতো তো। তো প্রিয়ন্ত মল্লিক। কার্লো অ্যানচেলতি। কার্লো আনচেলত্তি। রাভিলের কোচ। 1.25 জি স্যার। মোলারিটি। ক্লিয়ার? এরকম জি একটা স্যার। পুচকে ম্যাথ আসলে পারবা না। জি স্যার। আচ্ছা,
এখন তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই। পিপিএম এককে প্রকাশ, জি স্যার। বা পিপিবি বা পিপিটি জি স্যার। এককে প্রকাশ। ক্লিয়ার? জি স্যার। কিছু তো বুঝাইনি, ক্লিয়ারের কি আছে? তোমার এমনি একটা পাত্র দিয়ে দিব, পাত্র দিয়ে বলবে 0.5 মোলারিটি জি স্যার। হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ। তোমাকে 3 নাম্বার দিয়ে দিবে একটা ম্যাথ দিয়ে যে পাত্রের দ্রবণের ঘনমাত্রাকে পিপিএম চাইতে পারে, পিপিবি চাইতে পারে, পিপিটি এককে জি স্যার। প্রকাশ করে। কি চাইছে? পিপিএম, পিপিবি, পিপিটি। আমরা সব সময় পিপিএম বের করবো। কি বের করবো? পিপিএম। যাই চা কি বের করবো? পিপিএম। পিপিএম, পিপিবি, পিপিটির ম্যাথ চাইলে তুমি প্রথমে দেখবা গণমাত্রা প্রশ্নে দেওয়া আছে কিনা, নাকি বের করে নিতে হবে? তো প্রশ্নে গণমাত্রা, মোলার গণমাত্রা দেওয়া আছে নাকি বের করে নিতে হবে? স্যার দেওয়া নেই। ভালো করে প্রশ্নটা দেখো। স্যার 0.5 মোল। মোল না, এটা এম, মোলারিটি। জি স্যার দেওয়া আছে। দেওয়া আছে। তুমি প্রথম কি খুঁজবা তাইলে? স্যার এটা তো ডব্লিউ না। না, এম, এম ক্যাপিটাল এম। একটু আগে একক লেখলাম, মোল পার লিটার অথবা ক্যাপিটাল এম কে মোলারিটি বলে। জি স্যার। তাহলে এটা কি গণমাত্রা দেওয়া আছে? প্রথমে তুমি দেখবা গণমাত্রা দেওয়া আছে কিনা। জি স্যার। যদি না দেওয়া থাকে, জি স্যার, যদি না দেওয়া থাকে স্যার তাহলে বাইর করে নিতে বাইর করে নিতে হবে। জি স্যার। আচ্ছা, তাহলে 0.5 কার মান? এস এর মান, মোল পার লিটার। আমি যেন কি বলছি, সবসময় আমরা কিসে বের করবো? পিপিএম এ। 1 ppm ইকুয়াল কি? 1 মিলিগ্রাম পার লিটার না? 1 ppm ইকুয়াল কি? 1 মিলিগ্রাম পার লিটার। তাহলে দেখো তো এনে কি আছে? মোল পার লিটার। মোল পার লিটার। এটা লিটার, এনেও লিটার আছে, এনেও কি লিটার আছে না? জি স্যার। কিন্তু এনে মিলিগ্রাম আছে, এনে কি আছে? জি স্যার। মোল আছে। তাহলে আমি যদি এই মোলটাকে মিলিগ্রাম বানায় ফেলি তাহলে কি পিপিএম পাওয়া যাব না? জি স্যার। এখন দেখো, তুমি যদি এই মোল সংখ্যাটা সরাইতে চাও তাহলে আণবিক ভর গুণ দিতে হবে। কি দিতে হবে? আণবিক ভর। আণবিক ভর গুণ দিলে কি পাইবা জানো? গ্রাম পার লিটার পাইবা। কি পাইবা? স্যার গ্রাম পার লিটার। আচ্ছা, তাহলে আণবিক ভর দিয়ে গুণ দিই স্যার। এখানে কোন যৌগ দেওয়া আছে? স্যার HCl। HCl এর আণবিক ভর কত? স্যার HCl এর আণবিক হচ্ছে 17 করে 34 35 35 যোগ 2 না 35 যোগ 36 36.5। 36.5। ও ঠিক আছে, 36.5। আচ্ছা, তাহলে এটা কোন একক আইলো স্যার? আণবিক গ্রাম পার লিটার। আমার যা লাগবো কি? মিলিগ্রাম পার লিটার। জি স্যার। স্যার 1 গ্রাম ইকুয়াল 1000 মিলিগ্রাম। জি স্যার। 1 গ্রাম ইকুয়াল কত মিলিগ্রাম? 1000 মিলিগ্রাম। তাহলে এই গ্রামটারে আমি কত দ্বারা গুণ দিব? 1000 দ্বারা। জি স্যার। 1000 দ্বারা গুণ দিলে আমি কি পাওয়া যাব? মিলিগ্রাম পার লিটার। মিলিগ্রাম পার লিটার যে কথা পিপিএম কি স্যার? একই কথা। তাহলে এটাকে আমি এটা ইকুয়াল পিপিএম লিখতে পারতাম না? জি স্যার। 0.5 36.5 into 10 to the power 3। সমস্যা নাই 18250 পিপিএম। ঠিক আছে স্যার? জি স্যার। এখন ধরো পিপিএম না চাই, পিপিবি চাইলো। স্যার পিপিএম বাইর করবা, বাইর করে পিপিএম দ্বারা আরো 1000 দ্বারা গুণ দিবা। কত দ্বারা? স্যার 1000 দ্বারা। তাহলে দেলাও গুণ। জি স্যার। 250 into 10 to the power 3 পিপিএম। পিপিবি যদি পিপিবি না চায়, পিপিটি চায়, তাহলে এই পিপিএম দ্বারে আরো পিপিবি দ্বারা আরো 1000 দ্বারা গুণ দিবা। তাহলে বলো তো পিপিএম থেকে সরাসরি পিপিটিতে যাইতে চাইলে কত দ্বারা গুণ দেওয়া লাগবে? স্যার পিপিএম দ্বারা, পিপিএম থেকে পিপিটিতে যাইতে চাই তাহলে কত দ্বারা গুণ দিতে হবে পিপিএম কে? স্যার 1000 এই 1 লাখ 10,000 মানে 10 to the power 6 দ্বারা গুণ দেওয়া লাগবে। 10 to the power 6 দ্বারা গুণ। কত? 10 to the power 1 লাখ না? হ্যাঁ 1 লাখ তো। জি স্যার। তুমি বলছো 10,000। ও জি স্যার। তাহলে ব্যাপারটা বুঝছো? জি স্যার। পারবা? জি স্যার। শিওর? জি স্যার। পরীক্ষার পরে তোমার সাথে আমার হিসাব নিকাশ আছে। জি হিসাব নিকাশ তোমার যে অধ্যায়গুলো শেষ করছি এগুলার এক একটার জন্য জি স্যার
ইয়ে করবা, তোমার পড়া দিয়ে দিব আগের দিন, জি স্যার এই অধ্যায়ের নোটগুলো পড়ে আসবা, পড়ে আসার পরে আমি সব সৃজনশীল করাই দিব, সৃজনশীল করে আসবো, কিন্তু সৃজনশীল প্র্যাকটিস করতে পারতেছি না, তোমার দোষ নাই, কারণ স্যার এই পরীক্ষা লাগে স্যার কি করো স্যার, এটা কি বলবো স্যার, প্রাইভেট বন্ধু দিলেও তো স্যার মানে তার মানে দুইটাই হালকা হালকা ক্যারি করতে হবে, পরীক্ষার পড়াটা ভালোভাবে করতে হবে, আর হচ্ছে তোমার ওই এইগুলা মানে বুঝা রাখতে হবে ভালোভাবে, পরীক্ষাটা শেষ হলেই টানা 4 দিন থেকে 5 দিন সময় দিয়ে যা পড়াইছে স্যারেরা সব শেষ করে ফেলতে হবে, ঠিক আছে? স্যার যে পরীক্ষা তো শেষ হয়ে যাবে মনে হয় 8 তারিখে শেষ হয়ে যাবে স্যার, ইয়ে আছে ঠিক আছে বুঝছো? জি স্যার। এমন আসো x% W/B/K স্যার এটা আজকে তো গ্যাপ আছে, ইংরেজির পরে যে পরীক্ষাটি একটু একাধারে হয়ে যাবে, তাহলে বন্ধ নিবা, সমস্যা কি? স্যার দিন যদি 1-2 দিন তুমি যদি কুলাইতে পারো এটা তো আমার কোনো সে নাই, এই জন্য তো তোমাকে আজকে কল দিছি, জি স্যার। তুমি পরীক্ষা যে তুমি আজকে পড়বা কিনা স্যার ইংরেজি তো লাগে, যেমন মাঝখানে 1-2 দিন যেমন স্যার গ্যাপ গেলে যেতে পারে, যেমন কেমিস্ট্রি। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, তুমি যদি বলো যে স্যার আমাকে আজকে বন্ধ দিয়ে দেন, কোনো সমস্যা নেই, তোমার উপরে স্যার সমস্যা না, হালকা করে আর কি আমি স্যার বলছেন যে হালকা করে। হ্যাঁ হ্যাঁ স্যার চালানো লাগবে আর কি। দেখো x% W/B/K জি স্যার। মোলারিটি এককে প্রকাশ, কোন এককে? মোলারিটি এককে প্রকাশ। সূত্র ডাইরেক্ট লিখবো নাকি প্রমাণটাও দেখা দিতাম? স্যার দেখা দিই, হ্যাঁ জি স্যার। দেখো S ইকুয়াল কি n/b, n ইকুয়াল কি স্মল m/, জি স্যার ক্যাপিটাল M, ঠিক তো? জি স্যার। x% W/B বলতে জানি কি বোঝায়? স্যার x% W/B বোঝায় 100 গ্রামের মধ্যে স্যার কত গ্রাম? নিচেরটা 100 গ্রাম না, নিচেরটা বিনা 100 মিলিলিটার, 100 মিলিমিটারের মধ্যে স্যার x গ্রাম দ্রবদ্রব্য, তাইলে স্মল m এর মান কত? স্মল m এর মান হচ্ছে স্যার x গ্রাম, স্মল m এর মান কত? x গ্রাম। স্মল m ইকুয়াল x গ্রাম। স্যার কোচিং কি বন্ধ হয়েছে? কোচিং বন্ধের মতোই, ও জি স্যার। মানে স্টুডেন্ট না আসে না 3-4 দিন করে আসে, ওদেরকে মানে অল্প অল্প দেখে দিই। আচ্ছা এম হচ্ছে আণবিক ভর, হ্যাঁ ক্যাপিটাল M। আচ্ছা বির মান কত? স্যার বি এর মান হচ্ছে স্যার এই 100 মিলিলিটার, কত মিলিলিটার? 100 মিলিমিটার। তাহলে এটা বসাও, n এর মান কত? স্মল m বাই ক্যাপিটাল M বাই b। স্মল m এর মান কত পাইছো? x। ক্যাপিটাল M এর মান দেওয়া আছে? না, আণবিক কোনো যৌগ হইতে উল্লেখ নেই। জি স্যার। বি এর মান কত? 100 মিলিলিটার, রাখা যাবে মিলিলিটার না লিটার নিতে হবে? স্যার লিটার লিটার। tan ইনভার্স 3 দ্বারা গুণ দাও। জি স্যার। গুণ দিছো? গুণ দেওয়ার পর দেখো mটা কি নিচে চলে আসে না? জি স্যার। x বাই 10m, জি স্যার। এটা গুণ দিছি আর কি, গুণ দিলে জি স্যার। x বাই 10m 1/10m 1/10m, জি স্যার। ঠিক আছে? আচ্ছা তাহলে এই 10টা কি উপরে চলে যাবে না? জি স্যার। 10x বাই m, তাহলে পার্সেন্ট W/B থেকে মোলারিটি বা মোলার ঘনমাত্রা নির্ণয় সূত্র কি? 10x বাই m। এটা কি কত পার্সেন্ট দেওয়া আছে? কত পার্সেন্ট দেওয়া আছে? জি স্যার। তাহলে এটা ঝটপট ম্যাথ করে ফেলি। জি স্যার। 10% W/B সোডিয়াম হাইড্রোক্সাইড এর মোলার ঘনমাত্রা কত? মোলার স্যার আমাদের পরীক্ষাটি কি মাস হয়ে যাবে এইচএসসি, কারণ 26 থেকে স্যার 26 তারিখ থেকে যে এইচএসসি শুরু 25 স্যার কোনো না কম্প্রোমাইজ করছেন হারার লাগে, আমরা পরীক্ষা শুরু হয়ে যাবো, আমরা আরো 1 মাস আগে আসবো পরীক্ষা। জি স্যার, কারণ এই যে ঈদের লাগে তো 10 দিন আগে না, পরের বছর তো ঈদের 10 দিন আগে, আর এইচএসসি 26 তো স্যার সপ্তাহে ঠকা হয়েছে, মানে 24 আর 26 কেন স্যার? এই যে মানে আমরা এসএসসি হয়ে গেছে ঠিক সময়ে, ফুল সিলেবাস, এরপরে স্যার এইচএসসি ফুল সিলেবাস, আমরা বেজের ফুলাপান হতো স্যার, মানে বেশি প্রতিবাদ করে না, দুর্বল। তুমি কি প্রতিবাদ করতে চাচ্ছ? স্যার আমি একলা করলে কি হইতে করতে না। 10% W/B কে, জি স্যার। W/B সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলার ঘনমাত্রা নির্ণয় করতে বলছে। পার্সেন্ট W/B থেকে মোলার ঘনমাত্রা নির্ণয় সূত্র কি? S ইকুয়াল 10x বাই m না সূত্র?
এক্স এর মান কত? স্যার স্যার এস এর মান এক্স এক্স স্যার এক্স এর মান হচ্ছে স্যার 10 10 10 ইন্টু 10। সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? সোডিয়াম 98 40 100/40 0 0 কাটা 1/4 মোলারিটি বা মোল পার লিটার। জি স্যার ক্লিয়ার? সহজ না? জি স্যার ফিজিক্স না। জি স্যার ইউনিট